নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, কৃষ্ণনগরের বিভিন্ন দর্শনীয় স্থান আপনাদের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি। আজকে আবারও আমি চলে এসেছি কৃষ্ণনগর। আজকে চলে এসেছি কৃষ্ণনগরের আরও একটি বিখ্যাত দর্শনীয় স্থানে। কথিত আছে কৃষ্ণনগরের এই মন্দির সত্যযুগ থেকে রয়েছে। এই স্থানে বিষ্ণুদেবের চতুর্থ অবতার নৃসিংহদেব স্বয়ং এসেছিলেন হিরণ্যকশিপুকে বধ করার পর। এইটা হচ্ছে বাংলার একমাত্র নৃসিংহ মন্দির। তো বন্ধুরা, আপনারা এই মন্দিরে এসে কিভাবে পৌঁছবেন, এই মন্দির কখন খোলা থাকে, এই মন্দিরে কিভাবে পুজো দেবেন, আর এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য চলে এসেছি কৃষ্ণনগর সিটি জাংশন স্টেশনে। কৃষ্ণনগরে এর আগেও আমি বহুবার এসেছি, বহু ভিডিও এখানকার আছে। কৃষ্ণনগরে এসে আমি যে কটা ভিডিও করেছি প্রত্যেকটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকলো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে চলে আসলাম, আর বাইরে বেরিয়ে এখানেই দেখতে পাচ্ছেন টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড। তবে আমি টোটোই উঠবো না, এখান থেকে চাইলে আপনারা টোটো রিজার্ভ করে যেতে পারেন, তাতে ভাড়া একটু বেশি পড়বে। তো আমি এখান থেকে অটো ধরবো। এই যে দেখছেন অটোগুলো, এই অটোগুলো নবদ্বীপ ঘাট যায়। তো আমি এখান থেকে অটোয় উঠে পড়েছি। এখান থেকে অটোয় উঠে আমি নামবো রোড স্টেশন। তো আপনাদের অটোয় উঠে বলতে হবে রোড স্টেশন নামবো। তো অটোওয়ালা দেখুন এই জায়গায় আমাকে নামালো। এই যে একটা মোড় দেখছেন, এটাই হচ্ছে রোড স্টেশন মোড়। আর এই যে এইদিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এটা হচ্ছে নবদ্বীপ ঘাটের দিকে যাচ্ছে। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে আমি আমঘাটা স্টেশন গেছিলাম। আমঘাটা স্টেশন থেকে হরিহর মন্দির গেছিলাম। হরিহর মন্দিরের ভিডিও লিঙ্ক দেয়া থাকলো ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি এই মোড় থেকে দেখুন বাঁ দিকে চলে আসলাম। এই বাঁ দিকে এই যে টোটো এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে টোটোয় উঠে আপনাদের বলতে হবে নৃসিংহপল্লী ঠাকুরতলা যাব। এখান থেকে নৃসিংহপল্লী ঠাকুরতলা মন্দির যেতে আপনাদের সময় লাগবে 5 থেকে 7 মিনিট মতন, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 10 টাকা করে। আর কৃষ্ণনগর স্টেশন থেকে অটোয় করে রোড স্টেশন মোড় অবধি আসতে ভাড়া হচ্ছে জনপ্রতি 15 টাকা করে, সময় লাগে 10 মিনিট। তো বন্ধুরা, আমি পৌঁছে গেছি আজকের গন্তব্যস্থল শ্রী শ্রী নৃসিংহদেব মন্দিরে। মন্দিরটি দেখুন একদম রাস্তার ধারেই অবস্থিত। এই যে সামনেই দেখতে পাচ্ছেন মন্দির। তো চলুন মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরের সামনে কোনো তোরণ নেই। এই যে লনটা দেখছেন এটা সোজা মন্দিরে ঢুকে গেছে, আর দু সাইডে এরকম ছোট ছোট গাছ লাগানো রয়েছে, ফুলের গাছ। আর মন্দিরের সামনে এই যে গাছটা দেখছেন, এই গাছটা হচ্ছে তমাল গাছ। গাছটা কিন্তু বিশাল বড়, আর গাছের গোড়াটা খুব সুন্দর করে বাঁধানো রয়েছে। আর এই গাছের ডালে, গাছের গোড়ায় দেখুন লাল সুতো দিয়ে ঢিল বাঁধা রয়েছে। এইখানে নাকি লাল সুতোয় ঢিল বেঁধে কোনো মনস্কামনা জানালে সে মনস্কামনা পূর্ণ হয়, এবং মনস্কামনা পূর্ণ হওয়ার পর এখানে এসে আবার পুজো দিয়ে সেই ঢিল খুলে দিতে হয়। এখানে দেখুন অসংখ্য ঢিল বাঁধা রয়েছে, আর গাছটাও বিশাল বড়, আর গাছটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, আপনারা এই যে দেখছেন সামনের যে এন্ট্রান্স, আপনারা চাইলে এইখান থেকেও মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেন। তাছাড়া এই দিক থেকেও কিন্তু রাস্তা আছে। এই তমাল গাছের তলা দিয়েই রাস্তা চলে যাচ্ছে মন্দিরের সামনের দিকটা। এই দিকটা আসলে মন্দিরের পেছন দিকটা, আর মন্দিরের সামনের দিক হচ্ছে এই তমাল গাছের সাইড দিয়ে যে রাস্তা চলে যাচ্ছে সামনের দিকে, ওই দিকেই
সেই পুকুরটি রয়েছে যেখানে নৃসিংহদেব হাত ধুয়েছিলেন। আর এই যে মন্দিরটা দেখছেন এইখানে উনি বিশ্রাম নিয়েছিলেন। তো বন্ধুরা আমি দেখুন মন্দিরের সামনের দিকটা চলে এসেছি। এইটি হচ্ছে মন্দিরের সামনের দিকটা। মন্দিরের সামনে বিশাল বড় একটা নাট মন্দির রয়েছে। এই নাট মন্দির পার করে গিয়ে একটা বারান্দা, তারপর হচ্ছে মূল মন্দিরের গর্ভগৃহ। আর মন্দিরের চারিদিকটা দেখুন খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রচুর গাছপালা রয়েছে। একটি পৌরাণিক কাহিনীতে আছে যে এই মন্দিরটি সত্যযুগের সময় থেকেই ছিল। সেই সময় এইখানে প্রবাহিত হতো মন্দাকিনী নদী। হিরণ্যকশিপুকে বধ করার পর ভগবান নৃসিংহদেব এখানে এসেছিলেন। ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করার পর মন্দাকিনী নদীতে এসেছিলেন তার হাতে লেগে থাকা রক্ত ধুয়ে ফেলার জন্য এবং নদীর মিষ্টি জল পান করে নিজেকে সতেজ করার জন্য। তারপর ভগবান নৃসিংহদেব এই স্থানেই বিশ্রাম নিয়েছিলেন। বহু বছর দেবতা জঙ্গলে ছিলেন। জানা যায় গভীর জঙ্গলে একটা কোষ্ঠী পাথরের নির্মিত দেবমূর্তি গ্রামের মানুষ উদ্ধার করেন। সেই সংবাদ নদিয়ার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের কাছে পৌঁছায়। মহারাজা কৃষ্ণচন্দ্র তার লোক লস্কর নিয়ে মূর্তিটি উদ্ধার করেন এবং এই স্থানে একটি মন্দির বানিয়ে দেন ও নৃসিংহদেবকে প্রতিষ্ঠা করেন। নিত্য পূজারও ব্যবস্থা করেন তিনি। সেই সময় এইখানকার পুরোহিত ছিলেন বিষ্ণুপুর গ্রামের একজন ব্রাহ্মণ। পরে মন্দিরটি 1896 সালে কৃষ্ণনগরের রাজা ক্ষিতীশচন্দ্র রায় পুনর্নির্মাণ করেন। দেখুন বন্ধুরা, মন্দিরের ঠিক সামনাসামনি রয়েছে এই বিশাল জলাশয়। কথিত আছে এই সেই জলাশয় যেটি একসময় মন্দাকিনী নদীর অংশ ছিল। আর এই নদীর জলেই ভগবান নৃসিংহদেব তার হাত ধুয়েছিলেন এবং জল পান করেছিলেন। বন্ধুরা, আমরা সেই পবিত্র জলাশয় মন্দাকিনী নদীর অংশ দর্শন করলাম। এবারে চলুন মূল মন্দিরে যাওয়া যাক। আর এই যে দেখছেন এই একটা ঘাট করা রয়েছে, এখানে দেখুন সিঁড়ি সিঁড়ি করা রয়েছে। এর থেকে কিন্তু বোঝা যায় যে সত্যি কিন্তু এই নদী কিন্তু এইখান থেকে বয়ে যেত। আর সেই পুরনো ঘাট কিন্তু আজও পর্যন্ত এখানে রয়েছে। তো বন্ধুরা, আমি আবার মন্দির প্রাঙ্গণে চলে আসলাম। তো মন্দিরটা দেখতেই পাচ্ছেন, মন্দিরটা কিন্তু ছোট, তবে মন্দিরটা কিন্তু খুব সুন্দর এবং খুব আধ্যাত্মিক একটা পরিবেশ, খুব পবিত্র একটা জায়গা। এখানে আপনারা আসলে একটা আধ্যাত্মিক পবিত্র অনুভূতি অনুভব করতে পারবেন। মন্দিরের সামনেই দেখুন এখানে রয়েছে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালানোর একটা জায়গা। আর তার ঠিক পাশেই দেখুন এখানে রয়েছে একটা তুলসী মঞ্চ। চলুন বন্ধুরা, এইবারে আমরা গর্ভগৃহে দেবতাকে দর্শন করে নিই। গর্ভগৃহের সামনেই হচ্ছে এই বিশাল বড় নাট মন্দির। আর এই নাট মন্দিরে বহু ভক্ত একসঙ্গে কিন্তু বসতে পারবে। নাট মন্দিরটা বেশ বড়। আর এই নাট মন্দিরের সামনেই একটা বারান্দা, তারপরেই হচ্ছে এই মূল গর্ভগৃহ। গর্ভগৃহে বিরাজ করছেন শ্রী বিষ্ণুদেবের 10 অবতারের মধ্যে চতুর্থ অবতার নৃসিংহদেব অবতার। মূর্তিটি কোষ্ঠী পাথরের, প্রায় 4 ফুট উচ্চতা। পদতলে প্রহ্লাদ ও কোলে হিরণ্যকশিপু। বহু বছর গভীর অরণ্যে অযত্নে পড়ে থাকার জন্য মূর্তিটির কিছু কিছু জায়গা ভেঙে গিয়েছে। গর্ভগৃহের ভেতরে প্রবেশ করা একেবারেই নিষিদ্ধ। আপনাদের আমি বাইরে থেকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এই যে সামনে দেখছেন একটা মুখ রয়েছে, এইটি হচ্ছে ভক্ত প্রহ্লাদ। আর কোলে দেখুন, ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন দুটো হাত দিয়ে হিরণ্যকশিপুর বুক চিরে বধ করছেন নৃসিংহদেব। গর্ভগৃহের পাশে, গর্ভগৃহের ঠিক বাঁ দিকেই রয়েছে রন্ধনশালা। এই যে দেখছেন ঘরটা, এই যে উনুন করা রয়েছে, এই উনুনে কাঠ জাল দিয়ে এখানে ভোগ প্রস্তুত করা হয়। এই মন্দিরে প্রতিদিন নৃসিংহদেবকে
পরমান্ন ভোগ নিবেদন করা হয়, অর্থাৎ পায়েস। তাছাড়া অন্য কোনো ভোগ নিবেদন করা হয় না। নমস্কার। নমস্কার। আপনি এই মন্দিরের পুরোহিত মশাই? আচ্ছা, আপনার নামটা একটু বলুন। সুব্রত মুখার্জি। আচ্ছা, এই মন্দিরে প্রতিদিন পুজো দেওয়ার টাইমটা একটু বলুন। পুজো 10টায় মন্দির খোলা হয়, সকাল 10টায়। 10টায় খোলা হয়। তারপরে নিত্য পুজো হয়, তারপরে 12টার সময় ভোগ হয়। দুধ, চাল, চিনি যে যেরকম পারে ভক্তরা এনে দেয়, নিজেদেরও আনতে হয়, দিয়ে ভোগ দেওয়া হয়। 1টার পরে ভগবানকে ভোগ দেওয়া হয়। তারপরে যারা পুজো একটা দেয় ভোগের পুজো, তাদেরকে প্রসাদ দেওয়া হয়। তারপরে 3টে, 3:30 নাগাদ মন্দির বন্ধ হয়ে যায়। আচ্ছা, মানে সকাল 10টা থেকে 3টে, 3:30 পর্যন্ত খোলা থাকে। সন্ধ্যা আরতি হয় না। এটা হচ্ছে বিশ্রামস্থল। আচ্ছা। হিরণ্যকশিপুকে বধ করে বিশ্রাম নিয়েছেন নরসিংহদেব, বিষ্ণুর 10 অবতারের এক অবতার, চতুর্থ অবতার। বিশ্রামস্থল, ওর জন্য উনি এখানে বিশ্রাম নিয়েছেন। ওর জন্য সন্ধ্যা আরতি, সন্ধ্যা প্রদীপ দেওয়া হয় না। বছরে 2বার দেওয়া হয়। নৃসিংহ চতুর্দশী, বৈশাখী পূর্ণিমার দিন, যেটাকে বলে বুদ্ধ পূর্ণিমা, ওই দিন। তার আগের দিন ওনার আবির্ভাব তিথি। ওই চতুর্দশীর দিন সন্ধ্যা আরতি হয়। রাতে প্রহ্লাদের পুজো হয়, ভোগ দেওয়া হয় রাতেও। সন্ধ্যা আরতি হয়, এই 2 দিনই হয়, আর হয় না। তাছাড়া প্রত্যেক দিন নিত্য পুজো হয়, প্রত্যেক দিন ভোগ হয়। আচ্ছা আচ্ছা, সে ভোগ প্রসাদ ভক্তরা পান তো? ভক্তরা পান। আচ্ছা, আর এমনি এখানে বসিয়ে খাওয়ানোর সেসব খাওয়ানোর কোনো ব্যবস্থা নেই। আচ্ছা। এই ধরেন কেউ যদি বালক ভোজন, পঞ্চু ভোজন করেন, সেটা তো প্রত্যেক দিন হয় না, মাঝে সাঝে হয়। তখন এখানকার লোক যারা আসে তারা বসে পায় প্রসাদ। আচ্ছা আচ্ছা, বুঝলেন, এইভাবেই চলে। আর কি কি অনুষ্ঠান হয় এখানে? অনুষ্ঠান বলতে আপনার এই দোল পূর্ণিমায় বিদেশি ভক্তরা নবদ্বীপ আসে। এটা ধরেন এই 9টা দ্বীপ আছে, তার মধ্যে এটা একটা দ্বীপ। ওর জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু পরিক্রমা করেছিলেন। ওর জন্য তার যেটা সনাতন ধর্মের যারা ভক্ত আছে, কৃষ্ণমন্ত্র দীক্ষিত, তারা এটাকেও একটা দ্বীপ ইয়ে করেন, পরিক্রমা করেন। তখনও প্রচুর লোক সমাগম হয় দোলের আগের 4 দিন। আর ওই বুদ্ধ পূর্ণিমার দিন মেলা হয়, প্রচুর লোক সমাগম হয়। আচ্ছা, রাতে পুজো হয়। এইভাবেই চলছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। তো বন্ধুরা, শুনলেন, আপনারা যদি এই মন্দিরে পুজো দিতে চান বা দর্শন করতে চান, আপনাদের চলে আসতে হবে সকাল 10টার মধ্যে যদি পুজো দিতে চান। আর দর্শনের জন্য সময় হচ্ছে দুপুর 3টে পর্যন্ত। সকাল 10টার থেকে দুপুর 3টে পর্যন্ত মন্দির খোলা থাকে। আর সন্ধ্যাবেলায় কোনো পুজো হয় না, কোনো আরতি হয় না। আর যদি কেউ ভোগ দিতে চান, এখানে একমাত্র পরমান্ন ভোগই হয়, এছাড়া অন্য কোনো ভোগ হয় না। অন্য কোনো ভোগ রান্না করা নিষিদ্ধ, এবং পুরোহিত ছাড়া অন্য কেউ ভোগ রাঁধতে পারে না। আর সেই ভোগ দিতে হলে বেলা 11টার মধ্যে দুধ, চাল, চিনি এবং কাঠ নিয়ে মন্দিরে উপস্থিত হতে হবে, এবং ভোগ রান্না শুরু হয় 11টা 30 থেকে। তো বন্ধুরা, বাংলার এই একমাত্র নৃসিংহদেবের মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। টাটা।